আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে আমরা ভৌত রসায়ন কোর্সের এই কোয়ান্টাম রসায়ন যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারে আমরা লাস্ট যে দুইটি লেকচার দিয়েছিলাম, সেই লেকচার দুটি ছিল কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত আলোচনা। আমরা দেখেছিলাম যে প্রথমত কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা বা মোলার তাপ ধারণ ক্ষমতা বিষয়টি কি। সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে 1 মোল পরিমাণ কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, অথবা যে পরিমাণ তাপ ওই বস্তুকে দিতে হয়, অথবা যে পরিমাণ তাপ ওই বস্তুটি শোষণ করে, তাকে বলা হতো ওই বস্তুর মোলার তাপ ধারণ ক্ষমতা। এরপর আমরা যেটি দেখেছিলাম যে মোলার তাপ ধারণ ক্ষমতা স্থির আয়তন এবং স্থির চাপে প্রকাশ করা যায় উভয়ভাবে। সেখান থেকে আমরা স্থির আয়তনে কোন এক কঠিন পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতার মান কত হতে পারে সে সম্পর্কে সনাতন মতবাদ অনুযায়ী বা ডুলং পেটিটের সূত্র অনুসারে আমরা দেখেছিলাম যে কোনো পদার্থের ক্ষেত্রে যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে মোলার তাপ ধারণ ক্ষমতার মান হবে 3R এর সমান। এবং এখানে যেহেতু সিভির সঙ্গে তাপমাত্রা টি এর কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না, সেজন্য সনাতন মতবাদ অনুযায়ী এও বলা যায় যে তাপমাত্রার উপর কোনো কঠিন পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না। কিন্তু পরবর্তীতে যখন আমরা বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে দেখি যে তাদের সবার ক্ষেত্রে তাপ ধারণ ক্ষমতার মান সিভি এর মান 3R এর সমান নয়, আমরা দেখেছিলাম এরকম একটি গ্রাফের মাধ্যমে যে এক্স অক্ষ বরাবর যদি আমরা তাপমাত্রা বসাই এবং ওয়াই অক্ষ বরাবর যদি সিভি এর মান বসাই, সেখানে আমরা দেখেছিলাম যে কিছু কিছু কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার মান তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাসের সঙ্গে হ্রাস পায়। এবং দেখেছিলাম যে উচ্চ তাপমাত্রায় কিছু কিছু কঠিন পদার্থের, যেমন লেডের তাপ ধারণ ক্ষমতার মান 3R এর সমান হতো, কিন্তু অন্যান্য কিছু কঠিন পদার্থ যেমন সিলিকন, অ্যালুমিনিয়াম, এদের তাপ ধারণ ক্ষমতার মান দেখা গিয়েছে 3R এর সমান নয় বা 2R এর সমান বা 3R থেকে কম হয়। তো আবার দেখা গিয়েছে গ্রাফের মাধ্যমে যে এই কঠিন পদার্থগুলোর তাপ ধারণ ক্ষমতার মান তাপমাত্রা হ্রাসের সাথে সাথে কমতে থাকে এবং একটা সময় শূন্যে পৌঁছায়। কিন্তু ডুলং পেটিটের যে মতবাদ, সেই মতবাদ অনুযায়ী কিন্তু দেখা গিয়েছে যে তাপ ধারণ ক্ষমতা কঠিন পদার্থের তাপমাত্রার উপর নির্ভরই করে না। অর্থাৎ সনাতন মতবাদের অনেকগুলো সীমাবদ্ধতা ছিল কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত। এরপর এই সীমাবদ্ধতাগুলোর সমাধান করার জন্য বিজ্ঞানী আইনস্টাইন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেন। এই কোয়ান্টাম তত্ত্বের আলোকে উনি কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা করেন এবং সেক্ষেত্রে তিনি বলেন যে একটা কঠিন পদার্থের কঠিন পদার্থের ক্ষেত্রে যে পরমাণুগুলো আছে পদার্থে, সেই পরমাণুগুলোর যেহেতু কঠিন অবস্থায় তারা স্থির অবস্থাতে থাকে, সেই জন্য তাদের স্থির অবস্থাতেই তাদের আকর্ষণ এবং বিকর্ষণ ঘটে, ফলে তাদের মোট শক্তির পরিমাণ শূন্য হয়। এবং সেক্ষেত্রে তিনি প্রতিটি পরমাণুর গড় শক্তির পরিমাণ প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ধরেন h নিউ ডিভাইডেড বাই e টু দি পাওয়ার h নিউ ভাগ kT মাইনাস 1। এবং 1 মোল পরিমাণ বস্তুর কঠিন পদার্থের বা 1 মোল পরিমাণ কঠিন পদার্থের ক্ষেত্রে সেই
তাপ ধারণ এক পরমাণুর 1 মোল পরিমাণ কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে সে শক্তির মান ধরা হয়, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করা হয়, এবং যেহেতু প্রতিটি পরমাণু 3 ক্ষেত্রে তাদের ফ্রিডম সংখ্যা বা 3টি অক্ষ বরাবর যেহেতু তারা কম্পিত হতে পারে, সেজন্য এখানে আমরা 3n ধরে বিজ্ঞানী আইনস্টাইনের সমীকরণ প্রতিপাদন করেছিলাম, এবং সেখান থেকে দেখেছিলাম যে একটা সম্পর্ক আমরা প্রতিপাদন করেছিলাম। সেই সম্পর্ক থেকে আমরা দেখেছিলাম যে উচ্চ তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের অভ্যন্তরীণ শক্তির মান বা সিভি এর মান 3r এর সমান হয়, এবং তাপমাত্রা কমতে থাকলে সিভি এর মান কমতে থাকে, কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার মান কমতে থাকে। কিন্তু তাপমাত্রা কঠিন পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যার নিচে দেখা যায় কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার মান অনেক বেশি হ্রাস পায়। এই ধরনের সীমাবদ্ধতাগুলো আইনস্টাইনের সমীকরণ থেকে সফলতা পাওয়া যায়নি। সেই জন্য পরবর্তীতে বিজ্ঞানী ডিবাইয়ের সমীকরণ থেকে বা ডিবাই তথ্য থেকে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে কিছু সফল আলোচনা করা গিয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে বিজ্ঞানী ডিবাইয়ের তত্ত্ব। দেখো, বিজ্ঞানী আইনস্টাইন তার কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত আলোচনায় প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে বলেছেন যে প্রতিটি কঠিন পদার্থের মধ্যে পরমাণুগুলো স্থির অবস্থায় আছে, সেই জন্য তাদের স্থির অবস্থাতে আকর্ষণ বিকর্ষণ ঘটে। এজন্য আপাতত স্থির অবস্থায় তাদের শক্তির পরিমাণ ধরা হতো 0, কিন্তু যখন তাদের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য বাইরে থেকে তাপ দেয়া হতো, তখন সেই তাপ পরমাণুগুলো শোষণ করে একটা সরল সঞ্চিত দোলকের মতো তারা কম্পিত হতো, এবং সেই কম্পনের ক্ষেত্রে শক্তির মান তিনি ধরেছিলেন ইউ সমান, একটু যেটা দেখলাম 3টি ফ্রিডম সংখ্যা সহ, এবং 1 মোলের ক্ষেত্রে আমরা ধরেছিলেন 3NH নিউ ডিভাইডেড বাই e টু দি পাওয়ার h নিউ ভাগ kT মাইনাস 1। অর্থাৎ প্রতিটি কঠিন পদার্থের পরমাণুগুলোতে তাপ শক্তির যোগান দিলে তারা সরল সঞ্চিত দোলকের মতো কম্পিত হতে থাকে, এটা বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, এবং সেই জন্য প্রতিটি পরমাণুর ক্ষেত্রে কম্পন শক্তির গড় মান উনি ধরেছিলেন ইউ সমান 80। ওকে, তো এই জন্য উনি কিছুটা সফল হয়েছিলেন, তারপরেও আইনস্টাইনের তত্ত্বে কিছুটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা কি, যে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার নিচে হঠাৎ কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সিভি এর মান হ্রাস পায় কেন। তো বিজ্ঞানী ডিবাইয়ের তত্ত্বে বা ডিবাইয়ের সমীকরণে সে বিষয়টি বিশদ আলোচনা আছে। তো উনি কি করেছেন, কিভাবে এটি সফল হয়েছেন, উনি বলেছেন যে বিজ্ঞানী আইনস্টাইনের মতে কঠিন পদার্থের পরমাণুগুলোর স্বতন্ত্র দোলকের পরিবর্তে উনি চিন্তা করেছেন যে পরমাণুগুলো আসলে মধ্যে যে কম্পন হয় সেগুলো স্থিতিস্থাপক দোলকের মতো। অর্থাৎ একটা পরমাণু যদি এরকম হয়, আমরা যদি ধরি এরকম একটা পরমাণু আছে কঠিন পদার্থের মধ্যে, সে পরমাণু এদিকেও কম্পিত হচ্ছে আবার এদিকেও কম্পিত হচ্ছে, অর্থাৎ স্থিতিস্থাপক কম্পনের মতো। এবং উনি বলেন যে এই যে কম্পন, স্থিতিস্থাপক কম্পন, এই কম্পনের মান সর্বনিম্ন হতে পারে এবং সর্বোচ্চ হতে পারে, এবং উনি বলেন যে বেশিরভাগ কঠিন পদার্থের পরমাণুগুলোই আসলে সর্বোচ্চ কম্পন থাকে, এবং সেই মান উনি ধরেন নিউ এম এর সমান। ওকে, তাহলে বিজ্ঞানী ডিবাই এর সঙ্গে আইনস্টাইনের তফাৎ কোথায়। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন কঠিন পদার্থের পরমাণুগুলো যেহেতু স্থির অবস্থানে থাকে তখন তাদের শক্তির পরিমাণ 0, কিন্তু যখন তাদেরকে তাপ দেওয়া হয় তখন তাদের মধ্যে শক্তির সঞ্চার ঘটে, ফলে তারা সরল সঞ্চিত দোলকের মতো দুলতে থাকে বা কম্পিত হতে থাকে, এবং উনি গড় শক্তির পরিমাণ কোয়ান্টামের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ইউ বার সমান 3NH নিউ ডিভাইডেড বাই e টু দি পাওয়ার h নিউ ভাগ kT মাইনাস 1 ধরেছেন। কিন্তু বিজ্ঞানী ডিবাই বলেছেন যে আসলে কঠিন পদার্থের স্ফটিকের মধ্যে পরমাণুগুলো সরল সঞ্চিত দোলকের ন্যায় কম্পিত না হয়ে স্থিতিস্থাপক দোলকের ন্যায় কম্পিত হয়, অর্থাৎ পরমাণুগুলো একটা নির্দিষ্ট সময় একদিকে অপর একটি সময়ে বিপরীত দিকে কম্পিত হয়। এবং উনি বলেছেন যে বেশিরভাগ কঠিন পদার্থের পরমাণুগুলোই
একটা সর্বোচ্চ কম্পনে কম্পিত হন এবং সেই কম্পিত হয় এবং সেই কম্পনের মান উনি ধরেছেন নিউ এম এর সমান। ওকে, এখন যেহেতু কঠিন পদার্থের পরমাণুতে বা কঠিন পদার্থের স্ফটিকে পরমাণুগুলো স্থিতিস্থাপক দোলন ঘটে, সেজন্য সেখানে মোটামুটি দু ধরনের তরঙ্গ বা দু ধরনের কম্পনের সৃষ্টি হবে। একটা হচ্ছে দীঘল তরঙ্গ বা যেটাকে লংগিটিউডিনাল বলা হয়, লংগিটিউডিনাল অনুদৈর্ঘ্য বলতে পারো। একটা হচ্ছে আর তরঙ্গ বা ট্রান্সভার্স কম্পন। যেমন আমরা বলেছি যে কিছু কিছু কম্পন আছে এরকম ভাবে সংকোচন আবার প্রসারণের মাধ্যমে যায়, সংকোচন প্রসারণ। আবার কিছু কিছু তরঙ্গ দৈর্ঘ্য আছে যারা এক তরঙ্গের দিকে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ এরকম ভাবে সৃষ্টি করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। মানে এটি হচ্ছে লংগিটিউডিনাল তরঙ্গের বেগ, আর এটি হচ্ছে ট্রান্সভার্স তরঙ্গের বেগ। তাহলে যেহেতু এখানে স্থিতিস্থাপক দোলন ঘটে, সেই জন্য ওনারা কম্পনটাকে ধরেছেন দুই ধরনের, একটা হচ্ছে দীঘল বা লংগিটিউডিনাল টাইপ, আর একটা হচ্ছে আর তরঙ্গ বা ট্রান্সভার্স টাইপ। তো দীঘল প্রণালীর জন্য বা লংগিটিউডিনাল কম্পনের জন্য নিউ থেকে নিউ প্লাস ডি নিউ কম্পাঙ্কের মধ্যে কম্পন সংখ্যা বা তরঙ্গ সংখ্যার মান হচ্ছে এটি, যেখানে ভি হচ্ছে কঠিন পদার্থের আয়তন, সিএল হচ্ছে দীঘল কম্পনের বেগ, আর নিউ তো কম্পাঙ্ক। অপরদিকে আর প্রণালীর জন্য বা ট্রান্সভার্স কম্পনের জন্য তরঙ্গ সংখ্যা হচ্ছে এর দ্বিগুণ, অর্থাৎ 2 × 80। কেন এটি হয়? কারণ ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে দেখো একবার উপর দিকে একবার নিচের দিকে, অর্থাৎ এক্ষেত্রে কম্পনের দুটি মুক্ত দিকের কারণে 2 দ্বারা গুণ করা হয়েছে, একটা একবার উপর একবার নিচে, একবার উপর একবার নিচে। ওকে, তাহলে পুরো এক পরমাণুর ক্ষেত্রে বা কঠিন পদার্থের পরমাণুর ক্ষেত্রে তরঙ্গের সংখ্যা দীঘল প্রণালীর জন্য এটি, এবং আর প্রণালী বা ট্রান্সভার্স কম্পনের জন্য হচ্ছে এটি। এখন নিউ এবং নিউ প্লাস ডি নিউ কম্পাঙ্ক পাল্লার মধ্যে মোট কম্পন প্রণালীর সংখ্যা হচ্ছে এই দুটির যোগফল। আচ্ছা, এখান থেকে যোগ করে আমরা 4πv কমন নিলে বা নিউ স্কয়ার ডি নিউ কমন নিলে আমরা এখানে একটা মান পাচ্ছি। এখন মোট কম্পন প্রণালীর সংখ্যা আমরা এটা পাচ্ছি। এখন যদি আমরা প্রথম থেকে শুরু করে সর্বোচ্চ কতগুলো কম্পন হলো, শূন্য থেকে শুরু করে সর্বোচ্চ কতগুলো কম্পন হলো, অর্থাৎ এই মোট কম্পন প্রণালীর সংখ্যাকে আমি যদি শূন্য থেকে শুরু করে ম্যাক্সিমাম কম্পন কত হয়েছে এর মধ্যে যদি সমাকলন করতে পারি বা ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু মোট কম্পন প্রণালীর সংখ্যা বের হয়ে যাবে। এটি হচ্ছে এই দুটি কম্পন অর্থাৎ বা একটি পরমাণুর কথা যদি চিন্তা করা যায় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে দ্বিনীয় কম্পাঙ্ক পাল্লার মধ্যে কম্পন প্রণালীর সংখ্যা হচ্ছে এটি। আমি যদি পুরো কঠিন পদার্থের মোট সকল পরমাণুগুলোর মোট কম্পন কত হলো সেটা যদি আমি জানতে চাই, তাহলে অবশ্যই আমাকে শূন্য থেকে শুরু করে নিউ এম রেঞ্জের মধ্যে সমাকলন করতে হবে, তাহলে আমি মোট কম্পন প্রণালীর সংখ্যা পেয়ে যাব। এখন মোট কম্পন প্রণালীর সংখ্যা কিন্তু 3n এর সমান হবে। 3n এর সমান কেন? n হচ্ছে পরমাণুর সংখ্যা, আর 3 কেন? কারণ হচ্ছে একটি পরমাণুর ক্ষেত্রে তিনটি দিকেই কিন্তু সে কম্পন ঘটতে পারে, সেজন্য তার মোট ফ্রিডম সংখ্যা কিন্তু 3n। মানে 3n হচ্ছে এই n সংখ্যক পরমাণু যে কোনো তিনটি দিকে বা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তাদের মুভমেন্ট বা কম্পন, আর এই পাশে হচ্ছে মোট কম্পন সংখ্যা, তাহলে এরা পরস্পর সমান। ওকে, তাহলে আমরা এটা পরস্পরকে সমান ধরে এভাবে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে এখানে কি পাবো, আমরা নিউ স্কয়ার যদি ইন্টিগ্রেশন করা হয়, নিউ স্কয়ার ডি নিউ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন নিয়ম কি, পাওয়ারের সঙ্গে 1 যোগ হয় 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1, তারপর নিউ কিউব হবে, নিচে 3 হবে, সেজন্য নিউ কিউব হয়েছে, নিচে 3 হয়েছে, এবং নিউ লিমিট বসানো হয়েছে। এখানে যদি আমরা লিমিট বসাতে চাই, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে নিউ এম, তাহলে আমরা যদি মানটা এমন হয়, এখানে হবে নিউ এম টু দি পাওয়ার
কিউব ভাগ 3 মাইনাস 0, সেজন্য আমরা এখান থেকে নিয়ম কিউব ভাগ 3 পাচ্ছি। ওকে, তবে এখানে যদি আমরা আর গুণন করে দিই, এই 3 সঙ্গে এই 3 যদি আর গুণন করে দিই, তাহলে 9n হচ্ছে 9, হ্যাঁ, এখান থেকে আমরা আলটিমেটলি 2 ভাগ সিটি টু দি পাওয়ার কিউব প্লাস 1 ভাগ সিএল টু দি পাওয়ার কিউব, এই রাশিটির মান বের করে রাখলাম। এখন যদি একক আয়তনে হয় তাহলে ভি এর মান, অর্থাৎ একই আয়তনে কঠিন পদার্থের ক্ষেত্রে ভি এর মান 1 হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই মানটি পাচ্ছি। তাহলে এই মানটি আমাদের দরকার আছে 3 নম্বর। এখন আসা যাক কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, যেটা আইনস্টাইনের সমীকরণে ছিল, প্রতিটি ফ্রিডম সংখ্যার জন্য গড় শক্তির মান হচ্ছে এটি। আমাদের কম্পন প্রণালীর সংখ্যা হচ্ছে এটি, এই যে এই লিমিট বাদ দিয়ে আর কি। আমাদের কম্পন প্রণালীর সংখ্যা হচ্ছে এটি, আর এক কম্পনের জন্য মোট শক্তিটা হচ্ছে এটি। তাহলে এক কম্পনের জন্য শক্তি যদি এটি হয়, তাহলে মোট কম্পন প্রণালীর জন্য শক্তি কি হবে, এর সঙ্গে গুণ আকারে হবে, এর সঙ্গে গুণ করে আমরা ডিউ সমান এটা ধরেছি। তাহলে মোট কম্পন সংখ্যার জন্য শক্তির জন্য আমরা মোট যতগুলো কম্পন হলো তার সঙ্গে এক কম্পনের জন্য শক্তি সেটা কিন্তু গুণ করে দিলাম। ওকে, এখন আমরা এই রাশিটির মান 3 নম্বর সমীকরণ থেকে যদি বসাই, 3 নম্বর সমীকরণ থেকে বসানোর পর এখান থেকে 4 পাই, এখান থেকে 4 পাই কেটে যাচ্ছে, এবং আলটিমেটলি আমরা যে সমীকরণটি পাচ্ছি সেটি হচ্ছে এটি 9n ভাগ নিউ এম কিউব, তারপর নিউ স্কয়ার ডি নিউ এইচ নিউ ভাগ ই টু দি পাওয়ার এইচ নিউ ভাগ টি মাইনাস 1, তারপর 0 থেকে নিয়ম আছি। ওকে, তাহলে এই যে শক্তিটি আমরা পেলাম এখান থেকে, এটা হচ্ছে ইউ এর মান 4 নম্বর সমীকরণে পেলাম। 4 নম্বর সমীকরণে যদি আমরা এখন 0 থেকে নিউ এর মধ্যে সমাকলন করি, অর্থাৎ এখানে ডি নিউ ছিল, ডি নিউ কে সমাকলন করলে ইউ পাওয়া যাবে, কারণ এই মোট শক্তির মান হচ্ছে এটি। ওকে, এখন আমরা এই সমীকরণটিকে 5 নম্বর সমীকরণটিকে সমাকলন করব। সমাকলন করে যেটি পাবো সেটি হচ্ছে সিভি এর মান এর সাপেক্ষে সমাকলন করতে হবে। তাই কথা হচ্ছে এখানে দেখো রাশিগুলো অনেক বড় বড় আছে, যেমন এইচ নিউ ই টু দি পাওয়ার এইচ নিউ ভাগ কেটি মাইনাস 1, এইচ নিউ নিউ স্কয়ার ডি নিউ, এই রাশিগুলোকে সমাকলন করা কিন্তু একবারে সমাকলন করা খুবই টাফ, সেই জন্য এগুলোকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিব। যেমন প্রথমে আমরা ধরে নিয়েছি এইচ নিউ ভাগ কেটি অংশটিকে সমান ধরে নিয়েছি এই এক্স, তাহলে সেখান থেকে ডিএক্স কি হবে, ব্যবকলন রূপ, এক্স কে ব্যবকলন রূপ ডিএক্স, এইচ তো ধ্রুবক, কে ধ্রুবক, টি তো ফিক্সড, এইচ ভাগ কেটি ডি নিউ, ডি নিউ সমান আমরা কি পাচ্ছি, বিপরীত হবে টি ভাগ এইচ ডিএক্স। তাহলে আমরা ডি এর মান জানলাম সমীকরণের, তারপর এক্স সমান ধরলাম এইচ নিউ ভাগ কেটি, তাহলে এখানে আমরা এইচ নিউ ভাগ কেটি পরিবর্তে এক্স বসাতে পারবো, আর ডি নিউ এর পরিবর্তে বসাতে পারবো কেটি এইচ ডিএক্স। ওকে, এখন আমরা আসি আবার এইচ নিউ, আমরা এই দুটো রাশি আপাতত ভুলে যাই। এই রাশি দুটি একেবারে সমাকলন করে লেখা হয়েছে, এই দুটির সমীকরণ আপাতত ভুলে যাই, আমরা এদিকে করতে থাকি। দেখো আমাদের সমীকরণটি কি ছিল, আমরা একটি ভাষাতে সমীকরণটি লিখি, ইউ সমান 9n নিউ এম কিউব, ইউ সমান 9n নিউ এম কিউব, তারপর 0 থেকে নিউ এম, এই 0 থেকে নিউ এম, 0 থেকে নিউ এম, তারপর এইচ নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ভাগ কেটি মাইনাস 1 নিউ স্কয়ার ডি নিউ, আমাদের মেইন সমীকরণ ছিল। এখান থেকে আমরা এইচ নিউ ভাগ কেটি সমান ধরেছিলাম এক্স, সমান ধরেছিলাম এইচ নিউ ভাগ কেটি, সেখান থেকে ডিএক্স সমান আমরা কি পেয়েছি, ডিএক্স সমান পেয়েছি এইচ ভাগ কেটি
ডি নিউ, এবং ডি নিউ সমান আমরা পেয়েছি এটি ভাগ এইচ ডিএক্স। ওকে, এই দুটো সমীকরণ আমরা আপাতত ভুলে যাই। তাহলে আমরা এই সমীকরণটিকে সমাকলন করব, তার আগে এই বড় রাশিগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে নিচ্ছি। যাই হোক, আবার এইচ নিউ এম ভাগ কে কে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে, থিটা হচ্ছে ডি বাই তাপমাত্রা। তাহলে এইচ নিউ এম ভাগ কে সমান হচ্ছে থিটা। তাহলে আমরা এখান থেকে কিন্তু নিউ এম সমান লিখতে পারি, নিউ এম সমান লিখতে পারি কে থিটা ডিভাইডেড বাই এইচ। ওকে, এখন আসা যাক, আমরা যেহেতু এখানে আমাদের লিমিটটা ছিল 0 নিউ এম, আবার নিউ কে কিসে কনভার্ট করছি, এক্স এ রূপান্তর করছি, নিউ সমান আমরা এক্স এ কনভার্ট করছি। তাহলে এখানে নিউ এম কে এক্স এ কনভার্ট করতে হবে, সেটা কিভাবে? নিউ সমান যখন 0, অর্থাৎ এই লোয়ার লিমিট, তখন এক্স সমানও 0। কারণ আমরা যদি নিউ সমান 0 হয়, তাহলে নিউ এর এখানে যদি আমরা 0 বসে, তাহলে পুরো রাশিটা 0 হয়ে যাবে, তখন এক্স সমানও 0 হয়ে যাবে। সেজন্য নিউ সমান যখন 0, তখন এক্স সমানও 0। আবার নিউ সমান যখন নিউ এম, অর্থাৎ নিউ সমান যখন নিউ এম, তখন আমরা এখানে এই নিউ এর পরিবর্তে নিউ এম লিখবো। সেজন্য এখানে এক্স সমান এইচ নিউ এম লিখেছি, কেটি এইচ ভাগ কেটি, নিউ এম সমান আবার কে থিটা ভাগ এইচ, এই যে নিউ এম সমান কে থিটা ভাগ এইচ, কে থিটা ভাগ এইচ লিখেছি, এখানে কে কেটে গিয়েছে, এইচ এস কেটে গিয়ে থিটা ভাগ টি পেয়েছি, এক্স সমান আমরা থিটা ভাগ টি পেয়েছি। তাহলে যখন আমরা এই এইচ নিউ ভাগ কেটি এই রাশির পরিবর্তে এক্স বসাবো, বা ডি নিউ এর পরিবর্তে এই রাশিটি বসাবো, তখন কিন্তু আমাদের লিমিটও চেঞ্জ করে ফেলতে হবে। অর্থাৎ তখন এক্স এর মানটি এখানে বসাতে হবে লোয়ার লিমিট 0, নিউ সমান যখন 0 হচ্ছে তখন এক্স সমান 0, আর নিউ সমান যখন নিউ এম হচ্ছে তখন আমরা এক্স সমান থিটা ভাগ পাচ্ছি, সেজন্য এখানে নিউ এম এর পরিবর্তে তখন থিটা ভাগ বসাতে হবে। ওকে, এখন একটি বিষয় দেখো, এখানে একটু ভুল আছে, 8 হবে না, তাহলে এইচ নিউ এম ভাগ এই সমান থিটা ধরা হয়েছে, তাহলে ডি বাই তাপমাত্রা, তারপর থিটাকে যদি আমি কিউব করি, থিটাকে আমরা কেন কিউব করবো, কারণ এখানে আমাদের নিউ এম কিউবের মান দরকার, সেজন্য আমরা নিউ এম কিউবের মান এখান থেকে বের করে নিয়েছি। নিউ এম কিউবের মান আমরা জানি, এক্স এর মান জানি, যেটা হচ্ছে এইচ নিউ ভাগ কেটি, তারপর এইচ নিউ এর মান আমাদের জানা দরকার, এইচ নিউ এর মান, তারপর নিউ স্কোয়ারের মান আমাদের জানা দরকার, নিউ স্কোয়ার মান এখান থেকে পাওয়া যাবে। নিউ সমান কি হবে, এক্স কেটি ভাগ এইচ, নিউ স্কোয়ার সমান এক্স স্কোয়ার কে স্কোয়ার টি স্কোয়ার ভাগ এইচ স্কোয়ার পাওয়া যাবে, এবং ডি নিউ সমান আমরা বের করে নিয়েছি। এই যে রাশিগুলো আছে, সবগুলো রাশির মান আমরা এই সমীকরণটিতে বসাবো, এই সমীকরণটিতে বসাবো। ওকে, এই সমীকরণে আমরা নিয়মের পরিবর্তে কি বসাবো, নিয়ম কিউবের পরিবর্তে কে কিউব থিটা কিউব এইচ কিউব, এরপর এইচ নিয়মের পরিবর্তে কি বসাবো, এইচ নিয়মের পরিবর্তে বসাবো এক্স কেটি, এরপর এইচ নিউ ভাগ কেটির পরিবর্তে বসাবো এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, নিউ স্কোয়ার সমান বসাবো এই মানটি, নিউ এর পরিবর্তে বসাবো হচ্ছে এই মানটি, এবং 0 বসাবো এবং নিউ এর পরিবর্তে বসাবো থিটা ভাগ, এই মানগুলো এখানে বসে আমরা আলটিমেটলি এসে আমরা এই সমীকরণটি পাচ্ছি। এই সমীকরণটি কিন্তু এই যে এখানকার 6 নম্বর সমীকরণ। ওকে, তাহলে প্রথমত এই সমীকরণটি না দেখে আমাদের এভাবে সিম্পলিফাই করে যে ফাইনালি এই সমীকরণটি পেতে হবে। এখন এই ইউটাকে বা অভ্যন্তরীণ শক্তিকে যদি আমরা তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি পাওয়া যাবে, কারণ এই অংশটুকু সমান কিন্তু এইটুকু সমান কিন্তু আসলে সিভি বা স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। ওকে, তাহলে এই সমীকরণটাকে আমরা কি করব, অভ্যন্তরীণ শক্তির এই সমীকরণটিকে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করব, অর্থাৎ এই যে সমীকরণটি আছে 6 নম্বর সমীকরণ, 6 নম্বর সমীকরণকে স্থির আয়তনে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করলে পাওয়া যায়। ওকে, তাহলে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করব। কথা হচ্ছে এখানে 9r আছে টি টু দি পাওয়ার 4 ভাগ থিটা কিউব। এখন এখানে যে রাশিগুলো আছে, এটি একটা রাশি, পুরোটুকু একটা রাশি, এটা একটা রাশি। এখানে 9r কে তো আমরা তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করতে পারবো না, আর ধ্রুবক রাশি থিটাকে আমরা তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করতে পারবো না, কারণ এটা যুক্ত রাশি না। তাহলে এই টি টু দি পাওয়ার 4 এবং এই অংশটুকুকে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করতে হবে। তার আগে এখানে এক্স এর পরিবর্তে এক্স রাশিগুলো টিতে কনভার্ট করে নিতে হবে।
এজন্য আমরা কি করব, এই দুটি রাশি 9r এবং থিটা কিউব, এই দুটি রাশি আসলে ব্যবকলনের অন্তর্ভুক্ত হবে না, কারণ এখানে তাপমাত্রা যুক্ত কোনো রাশি নেই। ওকে, এজন্য আমরা t⁴ এবং এই অংশটুকুকে তাপমাত্রার সাপেক্ষে ব্যবহার করব। এখন এখানে ইউ এবং ভির সূত্র ফেলাতে হবে। ব্যবকলনের যে ইউ এবং ভির সূত্র আছে, অর্থাৎ একবার ইউ ফিক্সড রেখে ভি কে ব্যবকলন করব, প্লাস ভি কে ফিক্সড রেখে ইউ কে ব্যবকলন করা হবে। তো তাই এখানে করা হয়েছে। এবার এটা ফিক্সড রাখা হয়েছে, ফিক্সড রেখে t⁴ কে ব্যবহার করা হয়েছে। t⁴ কে ব্যবহার করলে কি হবে, t⁴ কে যদি আমরা ব্যবকলন করি, তাহলে ব্যবকলন নিয়ম হচ্ছে পাওয়ারটি সামনে চলে আসবে এবং সেখান থেকে 1 বিয়োগ হবে, অর্থাৎ 4 - 1 সমান হচ্ছে 4t³ সেজন্য এখানে 4t³ হয়েছে। তাহলে এখানে এই রাশিটি ফিক্সড রেখে t⁴ কে ব্যবহার করা হয়েছে, আবার t⁴ ফিক্সড রেখে এই রাশি ব্যবহার করা হয়েছে। ওকে, এখন এই রাশিতে আর পরিবর্তন করার কিছু নেই। এই রাশিটুকু এখানে t⁴টাও ফিক্সড, কিন্তু এখানে যে রাশিটুকু আছে এই রাশিটুকুকে তাপমাত্রার সাপেক্ষে কিন্তু ব্যবকলন করতে হবে। সেজন্য কিভাবে করব, মানে এখানে তো তাপমাত্রা যুক্ত রাশি শুধুমাত্র আপার লিমিটটি আছে, বাকি এখানে কিছুই নেই। মানে এখানে x কে তাপমাত্রার কনভার্ট করতে হবে। সেজন্য x সমান থিটা ভাগ t ধরে নিতে হবে। তাহলে x সমান থিটা ভাগ t যদি হয়, তাহলে dx সমান কি হবে, x সমান যদি থিটা ভাগ t হয়, x সমান থিটা ভাগ t, ধরে নিচ্ছি x সমান হচ্ছে থিটা ভাগ t। ওকে, থিটা ভাগ t যদি হয়, তাহলে dx সমান হবে, ব্যবকলন করতে হবে, dx সমান থিটাটা বাইরে আসবে, ব্যবকলন করব t⁻⁻1, t⁻⁻1 কে ব্যবকলন করলে কি হবে, মাইনাস সামনে আসবে আর -1 তাহলে মাইনাস থিটা ভাগ t² dt। ওকে, এখন আমরা x এর পরে x সমান ধরে নিয়েছি থিটা ভাগ 2, তাহলে x এর পরিবর্তে থিটা ভাগ 2 বসাবো এবং dx এর পরিবর্তে এই রাশিটি বসাবো। তাহলে x এর জায়গায় থিটা ভাগ 2, x এর জায়গায় এখানে x এর পজিশনে বসাই থিটা ভাগ 2, এখানে x এর পরিবর্তে থিটা ভাগ 3 আর কি, dx এর পরিবর্তে বসিয়েছি এই রাশিটিকে dx এর বসানো হয়েছে। ওকে, এখন এই ব্যবকলন দিয়ে, এই যে ব্যবকলন রূপ দিয়ে এই সমকলনটি কেটে যাবে, কেটে গেলে বাকি রাশিটা থাকে, বাকি রাশি কি থিটা কিউব ভাগ t³, 1 ভাগ t⁻θt - 1, আর এখানকার মাইনাস তো আছে থিটা ভাগ t², তাহলে থিটা কিউব মিলে θ⁴, t³ t² মিলে t⁵, আর যেটা যা আছে তাই। এখন এই যে রাশিটি আছে, এই যে পুরো রাশিটি যা আছে, সরি এই যে রাশিটি আছে, এই রাশিটিকে আসলে কিসের মান, এই অংশের মান। এই অংশ কোথায় আছে, এখানে আছে। আমরা যদি এই মানটুকু, অর্থাৎ এই রাশিটার মান d ভাগ dt, এই অংশটুকুর মান যদি আমরা এখানে বসাই, তাহলে সমীকরণটি এমন হবে। এখানে থিটা ভাগ ছিল থিটা ভাগ θ⁴ ভাগ t⁵, এটা কেন এমন হলো, কারণ এখানে দেখো এরকম কিন্তু রূপ আছে, এখানে ছিল t⁴, তো এই রাশিটা t⁵, t⁴ দিয়ে t⁵ কেটে দিয়ে একটা t থাকবে, আর θ⁴, এখানে θ⁴³ আছে, আর এখানে থিটা আছে। তাহলে ফাইনালি আমরা এরকম সমীকরণ পাবো। এটি হচ্ছে কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা সম্পর্কিত ডিবাই এর সমীকরণ। তাহলে এইভাবে ডিবাই তত্ত্ব, কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতা সম্পর্কিত ডিবাই এর সমীকরণ প্রতিপাদন করতে হবে। আর আজকে পর্যন্তই, আগামী দিনে আমরা পরের টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।